এই জায়গাটা যেটা দেখতে যাচ্ছি, দেখলে খারাপ লাগবে, আমাদের তো লাগবেই, আপনাদেরও লাগবে। দেখুন, এই হচ্ছে 125 ফুট উচ্চতার শাক্যমুনি বুদ্ধের মূর্তির অবস্থা। এখানে এসে বেশ একটা সরাইখানা ফিল হচ্ছে। রুটিটা নিতে হবে, খুলতে হবে, ছোকরাকে খোলো এই দিয়ে ও কথা হবে না। এটা ইউরোপ নয়, এটা উত্তর আমেরিকা নয়, এটা আফগানিস্তান, ভাবতে পারেন। ওয়াও, এক্সেলেন্ট ড্রাইভিং। ঘড়িতে এখন 2:49। আমরা এসে পৌঁছালাম বামিয়ানে। দুদিকে দোকান, দোকানের ধাঁচ দেখে বোঝা যাচ্ছে এখানে প্রচুর ট্যুরিস্ট আসে। প্রচুর মহিলা ছিলেন বাজারে, কিন্তু কারোরই বোরখা নেই, সবাই হিজাব পরে রয়েছেন, মুখ খোলা সবারই। বামিয়ান না এলে মিসই হতো। আফগানিস্তান ভ্রমণে বামিয়ান মাস্ট। এই বামিয়ান শহরটা, পাহাড়ি শহর, এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ভাইবস, আলাদা রকমই। আফগানিস্তানের বাকি যে যে জায়গাগুলোতে আমরা আর কি গেছি তার সঙ্গে এটা কিন্তু কোনো মিল নেই, কোনো মিল নেই, টোটালি ডিফারেন্ট। ওকে, এটা হচ্ছে কালচারাল অফিস। ওকে, দ্যাট ওয়ান ইটস ক্লোজড, বন্ধ রয়েছে এটা অফিস। তো ওখান থেকে বলে দিল যে পারমিশনটা আমাদের সঙ্গে আছে, সেটা দিয়ে হয়ে যাবে, ওখানে মেনশন আছে। এখানে 3টে জিনিস রয়েছে দেখার: গোলগোলা, অ্যানশিয়েন্ট ভিলেজ, রেড মাউন্টেন, জোহাগ, আর হচ্ছে বামিয়ান বুদ্ধা। 3টে জিনিস দেখার জন্য পার হেড টিকিট পড়ে হচ্ছে 500 আফগানি করে। আমরা সেই 500 আফগানি টিকিট কাটলে 3টে জিনিসই দেখতে পাবো। আজকে আমরা এই 3টে জিনিস দেখে নেব। কাল সকালে ব্রেকফাস্ট করে এখান থেকে চলে যাব বাঁধে আমির, সেটা দেখে তারপর ফিরবো, তারপর একদম সরাসরি চলে যাব কাবুল। এই হচ্ছে প্ল্যান। এই যে এই পাহাড়টা ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টাই হচ্ছে গোলগোলা, একটা অ্যানশিয়েন্ট ভিলেজ। এটাও এখানের বামিয়ানের অন্যতম দ্রষ্টব্য জায়গা। বামিয়ানে সবচেয়ে বেশি সংখ্যক বাস করেন যে জনজাতি, তারা হচ্ছেন হাজারা। এদের অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে সব কিছুই, কালচার সম্পূর্ণ ডিফারেন্ট। সেই জন্যই আমাদের এখানে এসে মনে হচ্ছে একটু আলাদা বাকি আফগানিস্তানের থেকে। এদের চেহারার মধ্যে একটা মঙ্গোলিয়ান ছাপ বেশি রয়েছে। বাদিকে কীরকম লাগছে, ওটাই হচ্ছে বামিয়ান সিটি, যেটা ছেড়ে এলাম আমরা, আর যাচ্ছি এখন গোলগোলার দিকে। গোলগোলা যাওয়ার রাস্তাটা একদম কাঁচা, গ্রামের মধ্যে দিয়ে। ওকে, 500 আফগানি করে টিকিট নিল এবং তাতে মোট 6টা জায়গা রয়েছে। গুলগুলা তো আছেই, বামিয়ান কেভ রয়েছে, বামিয়ান বুদ্ধা কেভ, বাঁধে আমির ইনক্লুডেড, তারপর কারাক কেভস, শেরে জাহাক, আর খাফারি, কল্লা খাফারি, শেরে গুলগুলা তো আছেই, ফুলাদি কেভস, এই সব কিছু ইনক্লুডেড। আমরা জানি না কতগুলো কভার করতে পারবো, দেখা যাক। আপাতত গুলগুলার ওপরে উঠি। এই যে গলগোলা বা গুলগুলা, এটা কিন্তু সাংঘাতিক পুরনো, খ্রিস্টপূর্ব 2য় শতকে এটা তৈরি হয়েছিল। এখান থেকে বামিয়ান কেভও দারুণ দেখা যাচ্ছে। এই দেখুন, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি বামিয়ান কেভ, এই যে এখানে। এই জায়গাটা বেসিক্যালি ছিল শকদের গ্রাম, গোলগোলা। শকদের কথা আপনারা সবাই জানেন, শক, হুন, এরা সবাই ভারতবর্ষ আক্রমণ করেছিল। হ্যালো হ্যালো, তো তাদেরই জায়গা ছিল এটা, এবং এটা কিন্তু অনেকটা বিস্তৃত। আমরা যে জায়গায় এসেছি সেটা জাস্ট পার্ট অফ দ্য এন্টায়ার থিং। পরবর্তীকালে তৈমুরলঙ্গ এখানে আক্রমণ করেছে, চেঙ্গিস খানও আক্রমণ করেছে, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে এই জায়গা। 1971 থেকে 1979 আমেরিকার এবং আফগান আর্কিওলজিক্যাল বিভাগ যৌথ উদ্যোগে এই জায়গাগুলো সব এক্সক্যাভেট করে, রিভাইভ করার চেষ্টা করে। कैसे आए? इंडिया से आए हैं। अच्छा, हम ब्रदर है। ओके, बहुत खुश हूँ।
थैंक यू सो मच। आपका सांस तो फूल रहा है। এখান থেকে ভালো দেখা যাচ্ছে বামিয়ান কেভস। এই পাহাড়েগুলোতে দুটো বুদ্ধ মূর্তি ছিল, একটা ছোট একটা বড়। ওখানে যাই, ওখানে গিয়ে বলছি। ঋতুজিৎ, বলো গোলগোলা নিয়ে তোমার কি মানে না বক্তব্য? এটা না বলছি, এখানে এসে গোলগোলা শুনে আমার মনে পড়লো সেই আপনারা যারা চার মূর্তি দেখেছেন আর কি, সেখানে একটা গান ছিল না, হ্যাঁ। ঘচাং ফু খাবো তোকে, হ্যাঁ, তো সেখানে ছিল ওই যে গোলগোল্লা 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 গোলগোল্লা, মানে সেটাই মনে পড়লো এই জায়গায়। প্রথম আমার এই নামটা শুনে ওটাই স্ট্রাইক করলো মাথায় আর কি। এটা কিন্তু শখেদের জায়গা ছিল গ্রামটা, ঠিক আচ্ছা। আছে, এবং অনলি পার্ট অফ, এখানে বিরাট ইনহেবিটেশন ছিল শখদের। আচ্ছা, তো এটা জাস্ট পার্ট অফ দ্যাট হ্যাবিটেট, এবং এখানে খ্রিস্টপূর্ব 2য় শতকে এটা তৈরি হয়েছিল। বাড়ি বাপস। চলুন ওপরে যাওয়া যাক। ওপরে এখানটাতে এই যে দেখতে পাচ্ছেন, এখানটাতে একটা মিনার মতো রয়েছে। এসো এসো। চলো চলো, মানে এটা একটা পুরো অ্যানশিয়েন্ট ভিলেজ, বুঝলি তো। মাটি পাথর এসব দিয়ে দেওয়াল। এগুলো পরবর্তীকালে আবার ওই আমেরিকান এবং আফগান আর্কিওলজিক্যাল সোসাইটি মিলে এগুলোকে ঠিকঠাক করেছে। ওপরের ছাদ তো উড়ে গেছে। এই জায়গার আর্চটা একটু খেয়াল করুন, এই মানে অনেকটা গ্রিকো রোমান। ওয়াও, ওই নিচে আমাদের পার্কিং প্লেস। এপাশ থেকে নিচের ভিউটা দেখুন। ইনি এখানে গার্ড দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। দারুণ মানুষ, আফগান তালিবান গার্ড। এই হচ্ছে পিলারটা। এটা একটা নজর মিনার ছিল। আর ওদিকে বামিয়ান কেভ। এটা জুম করে দেখাই আপনাদের আরেকবার। এবার দেখুন পৃথ্বীজিৎ তালিবানকে কি বোঝাচ্ছে। তালিবানটা ওর পা করাচ্ছে দেখে জিজ্ঞেস করলো, হিন্দুস্তান আফগানিস্তান ব্রাদার। একদম। উনি বলছেন হিন্দুস্তান আফগানিস্তান ব্রাদার। আমি বলছি অফকোর্স উই আর ব্রাদার। Yes, we are brother. Thank you so much. Yes. And visit Hindustan. Come Hindustan. Okay. এখানে এই ফ্ল্যাগ লাগানো, আর এই হচ্ছে একদম টপে রয়েছি আমরা। দারুণ দারুণ একটা জায়গা এই বামিয়ান। এ তো খাসা ভিউ হে। খাসা মানে চরম ভিউ, মানে অসাধারণ লাগছে হচ্ছে এই পাহাড়ের ভূপ্রকৃতি দেখে। মানে পাহাড়ের গাটা দেখেছিস কীরকম অদ্ভুত, তাই না? মনে হচ্ছে মার্সের মতো। আবারও বলছি, আস্তে আস্তেও বললাম, পুরো মঙ্গল গ্রহের মতো। অনেকটা লামায়ুরুতেও এরকম দেখা যায়, কিন্তু ওই লাল পাহাড় ওরকমটা পাই না আমরা। যাই হোক, এই হচ্ছে একদম টপ যেখানে রয়েছি। বিউটিফুল প্লেস, বিউটিফুল। পাশে আরও সুন্দর খুবসুরত নজারা। কে নজারে। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, টপের আরও অফকোর্স। এপাশে চলে এলাম আমরা। ভ্যালিটা কি লাগছে, বামিয়ান ভ্যালি। ওয়াও। আমি জানি না কতজন আফগানিস্তান ভ্রমণ করতে আসবেন, কিন্তু যারাই আসবেন এই ঘুলগুলাতে আসবেন, তার প্রধান কারণ হচ্ছে এখান থেকে অসাধারণ ভিউ পাবেন বামিয়ান কেভের। সেই যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, এখান থেকে যে ভিউটা আপনি বামিয়ানের পাবেন আর চারদিকের ভ্যালির পাবেন, সেটা বোধহয় আর কোথাও থেকে পাবেন না। সেই জন্য, একমাত্র সেই জন্যই এখানে আসবেন, এবং ভালো ক্যামেরা নিয়ে আসবেন। যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু দারুণ সুন্দর একটা স্পট এই ঘুলগুলার টপটা। নাবি, দেখি এবার যদি বামিয়ান কেভ ওপেন থাকে তাহলে সেখানেই যাব। আমরা এখন যাচ্ছি বামিয়ান কেভে। এই রাস্তাটা একটু দেখুন, কি সুন্দর রাস্তা, দুদিকে গাছের চাদোয়া। আচ্ছা, ওই যে আমাদের পারমিশন যেটা কাবুল থেকে নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই আমাদের টিকিট হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আরও যারা ট্যুরিস্ট ছিল তাদের গাইডরাও ওই কাবুলের পারমিশন দিয়েই কাজ সারছে, কোনো অসুবিধে হয়নি এখানে। এই জায়গাটা যেটা দেখতে যাচ্ছি, দেখলে খারাপ লাগবে, আমাদের তো লাগবেই, আপনাদেরও লাগবে। ধিক্কার জানানো ছাড়া আর তো কোনো ভাষা নেই। আমরা ভদ্রলোক, সভ্য লোক হিসেবে শুধু ধিক্কারই জানাতে পারি।
সামনেই বামিয়ান কেভ। এই হচ্ছে সেই পাহাড় 2001 সালে যেখানে গ্রেনেড ফাটিয়ে, বোমা ফাটিয়ে তালিবানরা এর মধ্যে রাখা দুটো বুদ্ধ মূর্তিকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। বোঝাই যাচ্ছে যে এই জায়গাটা একটা বৌদ্ধ বিহার ছিল, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। যেটা দেখতে পাচ্ছি আমি আমার চোখের সামনে, কিছু নেই দাদা, কিছু নেই। আমাদের সামনে সেই বামিয়ান কেভ। দুটো বুদ্ধ মূর্তি মূলত এখানে ছিল, ষষ্ঠ শতকে তৈরি করা। একটা বড়, একটা ছোট। বড়টার উচ্চতা 180 ফিট, তাকে বলা হয় বুদ্ধ ভাইরাচনা, আর ছোট হচ্ছে শাক্যমুনি বুদ্ধ। আমরা দাঁড়িয়ে আছি, এই যে কেভটা দেখছেন, সূর্যটা এপাশে, আমি ওপাশে ঘোরাচ্ছি। এই যে কেভটা দেখছেন, এটাই হচ্ছে বড় বুদ্ধ, বুদ্ধ ভাইরচনা বুদ্ধের মূর্তি এখানেই ছিল। আসুন দেখবেন। এখন সামনে খুঁটি টুটি গাড়া আছে, মানে রিকনস্ট্রাকশনের হয়তো চেষ্টা করা হচ্ছে। কিচ্ছু নেই, নাথিং নাথিং, পুরো প্লেন করে দিয়েছে, নাথিং। মনটা পুরো খারাপই হয়ে গেল দাদা। ভাবুন কি সুন্দর একটা, কত বড় একটা সুন্দর মূর্তি এখানে ছিল বুদ্ধের, পুরোটা বলছো না জাস্ট বোমা মেরে উড়িয়ে দিল। ফ্রম দেয়ার উই ক্যান। এখন আর কিছুই করার নেই। এই হলো বামিয়ান কেভ। আর এই জায়গাগুলো দেখে বুঝতেই পাচ্ছেন এগুলো বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জায়গা ছিল, বৌদ্ধ বিহার ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। এই দেখুন, এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন, এরকম খোপ সারা পাহাড়ে প্রচুর, যেগুলো সন্ন্যাসীদের থাকার জায়গা, অধ্যয়নের জায়গা ছিল। এই যে ওপরটা দেখলেও বুঝতে পারবেন। পৃথ্বীজিৎ, বলো হে। যে মানুষ বা যে দল এ কাজ করেছে, এটা তো আর একজন মানুষের কাজ না, যারা করেছে তাদের জন্য বললাম তো, ধিক্কার আর ঘৃণা, এছাড়া কিছু দেওয়ার নেই তাদেরকে। হ্যাঁ, মানে কি বলতো, এই যে আমরা তথাকথিত ভদ্রলোকেরা শুধু ধিক্কার আর ঘৃণা জানাই, এটা আমাদের আক্ষরিক অর্থেই দুর্বলতা, বুঝেছিস তো? হ্যাঁ, দেখেছি এলিফ্যান্টা কেভ, যেখানে আমরা মুম্বাইতে গিয়ে দেখেছিলাম, সেখানে যারা ধ্বংস করেছিল তাদের সবার জন্যই সেই একটাই শব্দ ধিক্কার, প্রযোজ্য আর কি, ধিক্কার ধিক্কার। ঠিক। এদিকে এবার মিনিট 10 হাঁটতে হবে ওই ছোট গুহাটায় যাওয়ার জন্য। এখানে দেখুন অনেক বিদেশি ট্যুরিস্ট এসছেন, কিন্তু সবাই হিজাব পরে। হ্যালো, বিদেশি মানে বিদেশি মহিলা এবং ওয়েস্টার্ন, সাদা চামড়া, তাই বোঝাতে চেয়েছি। পাহাড়ের মধ্যে এবার ওই খোপগুলো ভালো দেখা যাচ্ছে। সন্ন্যাসীরা বা যারা অধ্যয়ন করতো তারা এখানেই থাকতো। প্রচুর ভিক্ষু ছিল, বৌদ্ধ সন্ন্যাসী ছিল, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, খুব বড় সড়ো একটা বিহার ছিল। হ্যাঁ, এখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডা লাগছে। আচ্ছা, এই জায়গার উচ্চতা আমি বলিনি তখন, 8350 ফিট বামিয়ানের উচ্চতা। 8 থেকে 9000 বলেছিলাম, ঠিকই ছিল আন্দাজটা। এই যে এখানেও একটা কিছু ছিল, বুদ্ধ মূর্তি বা অন্য কিছু। বেসিক্যালি এখানে দুটো মূর্তি প্রমিনেন্ট, তো মাঝে এখানে আরেকটা ছিল খুব সম্ভবত। আর ছোট বুদ্ধ মূর্তিটা শাক্যমুনি বুদ্ধ এ পাশে আরও খানিকটা গিয়ে। ওই যে গোলগোলা, ওই পাহাড়টা এখানে, ওর ওপরেই ছিলাম আমরা। দেখুন, এই হচ্ছে 125 ফুট উচ্চতার শাক্যমুনি বুদ্ধের মূর্তির অবস্থা। কিছুই আর অবশিষ্ট নেই। অসাধারণ কাজ ছিল, কোনো সন্দেহ নেই।
এখান দিয়ে ওপরে যাওয়া যায়। ওয়াও, ওয়াও, ওপর থেকে এই ভিউ। এই হচ্ছে একটা গুহা, তবে গুহার মধ্যে কোনো ছবি নেই, যেরকমটা আমাদের অজন্তার গুহাতে রয়েছে। অজন্তার গুহা চিত্রর পেছনে যে গল্পটা সেটা আপনারা সবাই জানেন। প্রচণ্ড বর্ষার সময় যখন সন্ন্যাসীদের কোথাও যাওয়ার থাকতো না, কিছু করার থাকতো না, তখন তারা ওই গুহা চিত্রগুলো বানিয়েছিল। আরও উপরে যাওয়া যাবে। এখন আমি বুদ্ধ মূর্তির মুখ যেখানে, প্রায় সেখানে। এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো আমার। 125 ফুট মানে 12 তলা, পা হরকালে একদম নিচে। ও, এপাশ দিয়ে উঠে ওপাশ দিয়ে নামা। এই দেখুন কিভাবে উঠেছে। বুদ্ধ মূর্তির মাথা ছিল এখানে, আমি উঠে এসেছি এতটা, নিচেটা দেখতে পাচ্ছেন। পিরামিডের পেটে ঢোকার অভিজ্ঞতা তো ছিলই, এখন হলো বামিয়ান বুদ্ধের কেভের একদম টপে চড়ার অভিজ্ঞতা। এখানটায় আমি এখন বুদ্ধ মূর্তির মাথার ওপরে আছি। এই হচ্ছে কেভের বাইরেটা। কতটা উপরে উঠে এলাম। এর নিচেই বুদ্ধ মূর্তির মাথা। এবার নামতে হবে এপাশ দিয়ে। ওয়াও, এখানে রেলিং রয়েছে, এক হাতে ক্যামেরা, এক হাতে আলো। এখানেই ছিল বামিয়ান বুদ্ধের মূর্তি, ছোট মূর্তিটা শাক্যমুনি বুদ্ধের। এখানে রাস্তা বড় চাপের, সিঁড়ি বড় চাপের, আর আমার জুতোটা খুবই বাজে। এখানে ভালো জুতো পরে আসা প্রয়োজন ছিল। এখানে আবার একটা গুহা, এই যে, আর এখান থেকে বাইরেটা। ইয়েস, চলে এসেছি প্রায় নিচে। অনবদ্য একটা অ্যাডভেঞ্চার হলো। আসলে জুতোটা খারাপ বলে, গ্রিপিংটা নেই বলে ভয় লাগছিল। 6ষ্ঠ শতকে এখানে অসংখ্য বৌদ্ধ সন্ন্যাসী ঘুরে বেড়াতেন, অধ্যয়ন করতেন, থাকতেন, বৌদ্ধ ধর্মচর্চা করতেন। ইনি একজন মহিলা, উনি ট্যুরিস্ট, উনি খুব সম্ভবত ইউরোপ থেকে এসছেন এবং দেখুন উনি ঘুরছেন আফগানিস্তান। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আফগানিস্তান মহিলারা বেড়াতে পারবেন কিনা। অবশ্যই পারবেন, বাইরের দেশের মহিলারা এখানে আসতেই পারেন, তবে হিজাব পরে এখানে ঘুরতে হবে, এটাই একমাত্র রেস্ট্রিকশনস। মাথা ঢাকা থাকতে হবে, মুখ খোলা থাকলে অসুবিধে নেই, এনার যেমনি মুখ খোলা। আজকে সারাদিনে খাওয়া দাওয়া কিছু হয়নি আমাদের, সেই ব্রেকফাস্ট করেছি আর দুপুরে আপেল খেয়েছি, বিস্কুট খেয়েছি, ব্যাস। লাঞ্চ তো হয়নি প্রপার, তবে তাতে অসুবিধাও হচ্ছে না। এখন আমরা তাড়াতাড়ি ডিনার করে নেব, সেটাই লাঞ্চ প্লাস ডিনার। আর একবার দেখে নিন বামিয়ান কেভ। আমরা এখন আবার বাজারে। প্রথমে কিছু খাওয়া দাওয়া করব, কারণ আমরা হোটেলে ঢুকে গেলে একবার গা ছেড়ে দেবে, আর বেরিয়ে এসে খেতে ইচ্ছা করবে না। পৃথিবী বলছে চল আগে খেয়ে নিই, তারপর একবারে ঢুকি আর বেরোবো না। যারা আফগানিস্তান সম্পর্কে নানান ধারণা মনের মধ্যে রাখেন, বিশেষ করে আমাদের সংবাদ মাধ্যমের বিভিন্ন রকমের খবর টবর পড়ে, আগেও বলেছি, এই আফগানিস্তানকে দেখুন আমাদের ক্যামেরা দিয়ে, আমাদের চোখ দিয়ে, তারপর আপনাদের ধারণা কি হয় সেটাও আমাদের কমেন্ট করে জানান। কিন্তু তবুও আমরা একটা কথা বলে রাখছি, আমরা কিন্তু মোটেই কাউকে আসার জন্য উৎসাহ দিচ্ছি না। এটা আপনাদের একান্ত নিজের ব্যাপার, নিজেরা চিন্তা ভাবনা করে আসবেন। আমাদের ইচ্ছে হয়েছিল, আমরা এসছি, আমরা এক্সপ্লোরার, আমরা ঘুরবো বিভিন্ন জায়গা, সেটা আমাদের কাজ, তাই আমরা এসছি। আর আমাদের ভিডিওটা যেটা একদম ট্রু ফ্যাক্ট ভিডিওর মধ্যে দিয়ে সেটাই তুলে দিচ্ছি একদম। এবার আপনি যদি আমাদের ভিডিও দেখে উৎসাহিত বোধ করে এখানে আসেন, তারপর তার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের, আমাদের কিছু দায়িত্ব নেই। হ্যাঁ, প্লিজ ডিসক্লেমারটা দিয়ে দিলাম।
আমরা ভেবেছিলাম এখনই খেয়ে নেবো, কিন্তু খাওয়া যাবে না, কারণ এই যে রেস্তোরাঁটা যেখানে নিয়ে এলো সেখানে এখনও ডিনার রেডি হয়নি, বলছে আরও 1 ঘন্টা পরে আসতে, রান্না চলছে। তো এটাই নাকি দারুণ সুন্দর ল্যাম্প পাওয়া যায়, ও রেকমেন্ড করছে, বাজারের ওপরেই। তো আমরা ঠিক করলাম আগে হোটেলেই চলে যাব, কিছু করার নেই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর জোর করে চলে আসবো। তো আপাতত যাচ্ছি হোটেল। এই হচ্ছে বামিয়ানে আমাদের ঘর, নূরবন্দ হোটেলে। এর ভাড়া হচ্ছে 2400 আফগানি। হঠাৎ করে সব ফাঁকা হয়ে গেছে, একটু আগেই কত ভিড় ছিল এই মার্কেটে। এই হচ্ছে আমাদের আজকে এই রেস্তোরাঁ যেখানে খাবো, ডিনার করব। এটা একদমই লোকাল একটা ভাইব। আমাদের হিকমত বলছে এখানে নাকি ল্যাম্প দুর্দান্ত করে। কাবাব হচ্ছে, দেখা যাক খেয়ে কীরকম। ঠান্ডা কিন্তু ভালোই আছে, 8-9 ডিগ্রি সেলসিয়াস হবে, মানে আমি কোট বার করে পড়তে বাধ্য হয়েছি। দুর্দান্ত লোকাল ভাই। হ্যালো, সালাম। আই এম ফাইন, থ্যাংক ইউ। এখানে এসে বেশ একটা সরাইখানা ফিল হচ্ছে, মনে হচ্ছে সে আগেকার দিনে যারা ব্যবসা বাণিজ্য করতে আসতো তারা একটা জায়গায় এরকম বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতো, থাকার জায়গাটা পিছন দিকে ছিল, সেরকম একটা ফিল আর কি। সেই যে আমরা বুখারায় গিয়েছিলাম মনে আছে, মানে ভাইবসটা একদম ওল্ড ভাইবস, ঝাঁ চকচকে ব্যাপারটা একদমই নেই, কিন্তু একটা অন্যরকম চা দিয়ে গেল সাথে এই রুটি। শুরু করা যাক। কাবাব খাওয়ার জন্য এই জিনিসটা দিয়ে গেল, 3টে কাবাব বলেছে হিকমত। এটার মধ্যে ধনে পাতা আছে, শুকনো লঙ্কা আছে, আরও নানা রকমের কিছু রয়েছে, বুঝতে পারছি না। দুর্দান্ত একটা স্মেল এটার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এতদিন আফগানিস্তানে এসে সব ভালো ভালো জায়গায় যেখানে যেখানে খেয়েছি সেগুলো তো ভালো ছিলই, কিন্তু এই যে এইটার একটা ভাইবসটাই অন্যরকম না শিবাজি? একদমই 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 লোকাল ভাইবস, দেখতেই পাচ্ছেন। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, এগুলোই তো করতে চাই। এই হচ্ছে কাবুলের কাবাব, সরি বামিয়ানের কাবাব, বামিয়ানের গোট কাবাব, শিব কাবাব। চলো শুরু করা যাক। হ্যাঁ, এখানে এলে ইন দ্য মর্নিং কাবাব, ইন লাঞ্চ কাবাব, ইন ডিনার কাবাব। খেতে হবে কিভাবে বলো তো? রুটিটা নিতে হবে, খুলতে হবে, ছোকরা আগে খোলো এই দিয়ে ও কথা হবে না। ফাটাফাটি কাবাব, ফাটাফাটি, এক্সেলেন্ট, অসাধারণ কাবাব, ল্যাম্প। অসাধারণ একটা পরিবেশ আর অসাধারণ একটা ডিনার করলাম। বামিয়ান জমে গেছে, কাবাবটা দুর্দান্ত ছিল। যাই হোক, আমি মশলাটা ইউজ করেও খেয়েছি, মশলাটা ছাড়াও খেয়েছি, দুটোই ভালো। আমার র কাবাবটা খেতে বেশি ভালো লাগছে মশলাটা ছাড়া। দারুণ সুন্দর একটা ডিনার হলো বামিয়ানে, আর বিল হয়েছে মাত্র 480 আফগানি। ভাবা যায় না, আমরা যতদিন খেয়েছি এখানে, যতবার, সবচেয়ে কম বিল। 3 জনের 480 আফগানি, মানে যথেষ্ট সস্তা। আগামীকাল আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে চলে যাব এখানে যে বাঁধে আমির আছে সেখানে, সেটা দেখে কাবুল ব্যাক করব, তারপর পরশুদিন কাবুল ঘুরবো। গুড মর্নিং ফ্রম বামিয়ান। আজকে 17 তারিখ, 17ই অক্টোবর 2025। এখন সকাল ঠিক 9টা। দারুণ সুন্দর রোদ ঝলমলে একটা সকাল। এখন রওনা দিচ্ছি বামিয়ান থেকে। বেশ ভালো ছিল হোটেলটা। আজকে বাঁধে আমির দেখে আমরা ব্যাক করব কাবুলে। আগামীকাল কাবুল দর্শন, তারপর পরশুদিন আমাদের ফিরে যাওয়া সকাল 7:55 কামিয়ারের ফ্লাইটে। এখান থেকে বাঁধে আমির যেতে সময় লাগবে ঘন্টা দেড়েক। ও বলছে 1 ঘন্টায় চলে যাবে, কিন্তু কীভাবে যাবে জানি না। 75 কিলোমিটার রাস্তা, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। সকালবেলা টেম্পারেচার ছিল 1 ডিগ্রি সেলসিয়াস। আমি পৃথ্বীজিৎকে বললাম, ও তখন ঘুমিয়েছিল, পৃথ্বী দেখ 1 ডিগ্রি বাইরে। ঘরের মধ্যে আরামদায়কই ছিল। এখন বোধহয় 12-13 ডিগ্রি সেলসিয়াস হবে। রোদটা দারুণ মিঠে লাগছে। আবারও একটা অসাধারণ রাস্তা এই বামিয়ান থেকে বাঁধে আমির অবধি। বাড়ির এত কাছে এত সুন্দর ফল কালার, আনইম্যাজিনেবল। এই ধূসর রুক্ষ পাহাড়ের প্রেক্ষাপটে এই ফল কালার, এই সবুজ গাছগুলোতে হলুদ রং, এক অসাধারণ ল্যান্ডস্কেপ তৈরি করেছে এই আফগানিস্তানে।
আগের ভিডিওতেও বলেছি, আবারও এই ভিডিওতে বলছি, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা অসাধারণ, একদম মাখন যাকে বলে। গাড়ির স্পিডোমিটারের কাঁটা এখন 80 ছাড়িয়ে 90-এর দিকে। গাড়ি যে কম চলছে তা কিন্তু নয়, গাড়ি প্রচুর রয়েছে, মানে রাস্তা নিয়মিত মেনটেন করা হয়, দারুণভাবে বানিয়েছে আর মেনটেনেন্সও ভালো। আবার একটা ছোট্ট গঞ্জ, রাস্তার উপরে দোকান, আরেকটা ঘাট পেরিয়ে এলাম আমরা। পুরো ধুধু মরু প্রান্তরের মতো ব্যাপার, কোল্ড ডেজার্ট একদম আক্ষরিক অর্থেই। এখানে গাছপালা কিচ্ছু নেই। মোবাইলের টাওয়ার একেবারেই নেই না। অ্যাটোমা মানে এয়ারটেলের যে রোমিং, এখানে লোকাল কানেকশান হচ্ছে অ্যাটোমা, তারা টিম টিম করছে। আর বাকি যে এখানকার আমরা কানেকশান নিয়েছি আফগান ওয়্যারলেসের, জিরো। মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এই রকম রং এই সময়টাই কিন্তু পাওয়া যায়। যারা সান্দাকফু যাওয়ার প্ল্যান করছেন তারা নভেম্বরে করুন, আসছে এই সামনেই নভেম্বরে কিন্তু সান্দাকফুতে আকাশ দারুণ সুন্দর থাকে আর কাঞ্চনজঙ্ঘা প্রায় প্রত্যেক দিনই দেখা যায়। সান্দাকফুতে যাওয়ার বেস্ট সময় দুটো, একটা এপ্রিল একটা নভেম্বর। কিন্তু এপ্রিল মাসে আজকাল কি হয়, ঝড়ঝঞ্ঝা হয়, তো সেই জন্য আমি রেকমেন্ড করি নভেম্বরই হচ্ছে বেস্ট টাইম। আর যারা সান্দাকফু যেতে চাইবেন না তারা নেপাল দিয়ে পুয়াভাঞ্জন থেকেও ওই স্লিপিং বুদ্ধা রেঞ্জ দুর্দান্ত দেখতে পাবেন। পুয়াভাঞ্জনে যে হোটেলটায় আমরা ছিলাম তার ছাদ থেকেই দারুণ দেখা যায়। পুয়াভাঞ্জন কিন্তু দারুণ জায়গা, যেতে পারেন। মানে কন্নম শ্রীয়ন্তু দেখে নিয়ে তারপর পুয়াভাঞ্জন চলে যান, সেখান থেকে সাধুটার সকালবেলা চলে যান, ভোরবেলা সাধুটারে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখুন, স্লিপিং বুদ্ধা দেখুন। আফগানিস্তানে যদি এত ভালো রাস্তা এইরকম ভূপ্রকৃতির মধ্যে হতে পারে, এরকম রুক্ষ জায়গায় হতে পারে, তাহলে আমার একটা সহজ সরল প্রশ্ন, লাদাখে হিমাচলে যে দুর্গম জায়গাগুলো সেখানে কেন এত সুন্দর রাস্তা হয় না? আমরা তো নো ডাউট আফগানিস্তানের থেকে সব দিক দিয়েই অনেক এগিয়ে, তাই না? এটা একটা আমার সরল মনের সোজা প্রশ্ন। যাই হোক, এনজয় করি রাস্তাটা, আপনারাও দেখুন। মানে মনে হচ্ছে না যে আফগানিস্তানে আছি, বুঝলি বিদ্যজিৎ? মানে আফগানিস্তান সম্পর্কে যেরকম পার্সপেক্টিভ, যেরকম ধারণা আমাদের মনে, তার সম্পূর্ণ বিপরীত এই ইনফ্রাস্ট্রাকচার, এইরকম হাইওয়ে, এত দুর্গম জায়গা। একদম একদম সেটাই। আর ওই যে কালকে থেকে যেটা বলছি, হ্যাঁ, যে ডেস্টিনেশন না, জার্নিটাই এত অসাধারণ, ভাবাই যাচ্ছে না, ঠিক। চোখ ফেরাতে পারছি না প্রকৃতির থেকে। আবার এখানে তালিবান চেকপোস্ট, ওই আবার পারমিশনটা দেখলো, দেখে ছেড়ে দিল। তবে হিন্দুস্তান শুনলেই কিন্তু এদের একটা আলাদাই অভিব্যক্তি, ভালো, সাথে সাথে একটা চোখ মুখ চেঞ্জ হয়ে যায়। এবং সবসময় হিন্দুস্তান বললি ওয়েলকামিং, দারুণ ওয়েলকামিং, ওভারওয়েলমড একদম হিন্দুস্তান সম্পর্কে। এখন ঘড়িতে সময় 10:11। সামনেই দারা ই বাঁদে আমির। দারা মানে দ্বার থেকেই দারা, গেট, ওটাই হচ্ছে বাঁদে আমিরের গেট। এখানে কোনো চেকিং নেই, আশ্চর্য ব্যাপার। ওই হাইওয়েটা পশ্চিমে সোজা চলে গেছে ইয়াকাওলাং অবধি। ইয়াকাওলাং এখান থেকে আরও 60 কিলোমিটার, 50-55 কিলোমিটার। ওই গেট থেকে বাঁধে আমিরের রাস্তাটা এই রকম, একটু খারাপ। সামনেই বাঁধে আমির, আর নিচের রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এখন 10:22 ঘড়িতে। দেখুন এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে বাঁধে আমিরের। নীল জল, যেরকমটা ছবিতে দেখেছিলাম। তবে এই সময় জল একটু কম, নিশ্চয়ই আর অন্য সময় পুরো, হ্যাঁ, এখানেও জল থাকে আর কি। আমরা মোটামুটি ওই গেট থেকে
কিলোমিটার 3 এসে তো ওই ভিউটা দেখলাম ওপর থেকে বাঁধে আমিরের, তারপর আরও কিলোমিটার 4-5 চলে এসেছি। যাচ্ছি তো যাচ্ছি ওই একই রকমের রাস্তা দিয়ে। এই যে এখানে আবার টিকিট রয়েছে, 600 টাকা টোটাল দেবে, 600 আফগানি। আর মোটামুটি কিলোমিটার 2 গেলে পরেই আমরা পৌঁছে যাব ওই যে নিচে। কি অসাধারণ লাগছে, এই একটাই কথা অসাধারণ, বলতে বলতে মানে ওভার ইউজড, কিছু করার নেই। আর নিচে দেখুন এই যে ভ্যালিটা, এটাই বাঁধে আমিরের ভ্যালি। সৌন্দর্যের বর্ণনা করতে করতে ভাষা কম পড়ে গেছে, ভাষার স্টক নেই গেছে, সেই জন্য একই শব্দ বারবার ব্যবহার করতে হচ্ছে আর কি। এখানে আবার আরেকটা চেকপোস্ট আছে, এখানে আবার 50 আফগানি নিল পার্কিংয়ের জন্য, প্লাস এখানে পাসপোর্ট আর ওই পারমিশনটা নিয়ে দিতে হবে, লেখাতে হবে রেজিস্টারে। এখানে সেভাবে জাস্ট কিছুই জিজ্ঞেস করলো না, পাসপোর্টও চেক করলো না, জাস্ট ওই আমাদের পারমিটটা ওটা ছবি তুললো ওদের মোবাইলে, ছেড়ে দিল। ইন্ডিয়া শুনলে, হিন্দুস্তান শুনলে 7 খুন মাপ, কোনো চাপ নেই। অদ্ভুত লাগছে না? হ্যাঁ, ছোটবেলায় সেই ম্যাকানাস গোল্ড দেখেছিলিস, আ গুড ব্যাড অ্যান্ড আগলি, গুড ব্যাড আগলি, তো সেইখানে যে ধরনের ভূপ্রকৃতি দেখেছিলাম এখানে অনেকটা সেরকম। এটা বেশ টুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা, আফগানদের কাছেও বিদেশিদের কাছেও। হোটেল হচ্ছে, হোটেল আছে এবং অনেক কিছুই রয়েছে এখানে, বোঝা যায় টুরিস্টরা এখানে আসে। এখানে সানস্ক্রিন মেখে আসা উচিত ছিল, কিন্তু আবার এদিকে পরিবেশে কিন্তু ঠান্ডাও রয়েছে, মানে একদম লাদাখের মতো। এগুলো এখানে পাথর ওরা বিক্রি করছে, দারুণ সুন্দর একটা লোকাল ভাইব এখানে। এবং আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে এখানে মানুষজনদের অ্যাপিয়ারেন্সটা এন্টায়ারলি ডিফারেন্ট। এরা স্থানীয় আদিবাসী এবং এরা কিন্তু আফগানিস্তানের অন্যান্য উপজাতিদের তুলনায় এদের কালচারটা এন্টায়ারলি ডিফারেন্ট যারা এখানে থাকেন। চারদিক থেকে ঝর্ণা নেমে এসেছে। এটা একটা রেস্টুরেন্ট, আর এখানে তাঁবুও রয়েছে, মানে লোকজন চাইলে এখানে বোধহয় রাতও কাটাতে পারে। এই পুরো জায়গাটার ওপর দিয়ে স্ট্রিম বয়ে চলেছে, দেখতে পাচ্ছেন ওখান দিয়ে অনেকগুলো ঝর্ণা নেমেছে। এটা স্থানীয় লোকেদের একটা পিকনিক করার জায়গা, দেখতে পাচ্ছেন এখানে এরা পিকনিক করছে, ওই যে রান্নাবান্নার আয়োজন চলছে। এখানে ঘোড়াও চড়া যায় এই যে, আর উপরে বোটিং রয়েছে লেকে, যাচ্ছি সেদিকেই। এখন এই জলটা পেরুতে হবে, এই পুরো জলটা এবার পেরুতে হবে, মানে পা ভিজবে। ঠিক ঠান্ডা জল, বরফ ঠান্ডা যাকে বলে, তবে জল শুকিয়ে যাবে, 2 মিনিটও লাগবে না। এখানে যা খটখটে আবহাওয়া, প্রচণ্ড ড্রাই। মোজাটা গেল রে আমার, তো মোজা পরেছি, মোজাটা খুলে নিলেই পারতিস। খুলবো আর কি করে যাবে, তখন তো বুঝিনি। আসুন দেখবেন বাঁধে আমিরের লেক, অদ্ভুত সুন্দর নীল রঙের জল, একদম কালচে নীল। ওয়াও।
পৃথ্বীজিৎ, এই জায়গাটা নীল রংটা খেয়াল করেছিস? সেটাই তো বলছি, অদ্ভুত সুন্দর হ্যাঁ? তো ব্যাপারটা। মানে কালচে নীল, চারিদিকে পাহাড় আর মাঝে এই লেক। সাধারণ, ইটস বিউটিফুল। এখানে দু রকমের বোট রয়েছে, একটা তো প্যাডেল বোট, প্যাডেল বোটে পার পারসন 200 টাকা করে, 200 আফগানি করে। আর স্পিড বোটে দুজনে মিলে যদি আমরা এক চক্কর ঘুরি তাহলে 1500 আফগানি। এই হচ্ছে এখানে রেট। দারুণ সুন্দর জায়গা। জলের রঙটা অদ্ভুত একটা রং, দেখতে পাচ্ছেন আপনারা। এই রকম নীল রঙের লেক আগে দেখিনি কখনো, এই রকম নীল। পৃথ্বীজিৎ বলছে প্যাডেল বোটে চড়বে না, আবার ওকে পায়ে চাপ দিতে হবে। হ্যাঁ, ও বোটিং অনেক করেছি, বোটিংটা কোনো ব্যাপার না, জায়গাটার ভাইসটা নেওয়াটাই ব্যাপার। এটা ইউরোপ নয়, এটা উত্তর আমেরিকা নয়, এটা আফগানিস্তান, ভাবতে পারেন। আচ্ছা, এখানে সুইমিং অ্যালাউড, চান করা অ্যালাউড, কিন্তু জলের গভীরতা সাংঘাতিক। যেটা হিকমত বলছে যে এখানে নাকি অ্যাক্সিডেন্টও হয়েছিল এবং সাবধানে সুইম করতে হবে। হ্যাঁ, আমাদের কোনো ইচ্ছাই নেই। না না, আমাদের তো ইচ্ছে নেই, আর ভালো সাঁতার না জানলে এখানে নামাটা উচিত না। একদমই। এখন দেখুন, এখানে আলাপ হলো ইব্রাহিমের সঙ্গে। ইব্রাহিম মিস্টার ইসলামাবাদ, বা আফগানিস্তানের লোক। ইজ এ নাইস গাই, গ্ল্যাড টু মিট ইউ। And I welcome you to India. कभी भी आ जाइए, ठीक है? ओके, দারুণ মানুষ, ব্যানবীর, মিস্টার ইসলামাবাদ। এখন ওরা সুইমিং করবে এখানে। ভাই, একটা ডিপসের কম্পিটিশন করলে হতো না? যে আয় ভাই ডিপস দে দেখি আমার সঙ্গে। একটা না তো আমি 100টা দিতে পারবো, করা পারবে? 100টা পারবে? জানি না, এত বেশি স্টিপ চেয়ারা হলে ওদের অসুবিধা হয় বলে মনে হয় আমার। আর না হলে 3 কিলোমিটার দৌড় এই এই লেকটা ঘুরে আসার। এই যে জামটা করছে। वाओ, एक्सीलेंट ड्राइविंग, बहुत अच्छा। आप वायरल हो जाओगे। ফ্র্যাঙ্কলি বলছি, এখান থেকে না যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে সারাটা দিন এখানে কাটালে দারুণ হতো, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আজকে সন্ধ্যের মধ্যে কাবুল পৌঁছে যেতে হবে। হ্যাঁ, পৌঁছে যাব। এখন সময় বেশি হয়নি, 11:39। এখান থেকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগবে। এখানে যেহেতু অ্যালকোহল নিষিদ্ধ, স্থানীয় মানুষেরা খুব বেশি পরিমাণে এইসব এনার্জি ড্রিঙ্ক পান করেন। তো এটা এখানের একটা অদ্ভুত চল। সফট ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্ক, বিশেষ করে এনার্জি ড্রিঙ্কের চল সাংঘাতিক। পুরুষ মহিলা বাচ্চা নির্বিশেষে গ্যালন গ্যালন এনার্জি ড্রিঙ্ক মানে খায় এরা। বাই দ্য ওয়ে, এখানে পাবলিক টয়লেট রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য। দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি বান্ধে আমির থেকে। হ্যালো, সালাম আলাইকুম। Hello, salam. How are you? I'm fine. We are from India, Country? Hindustan. Hindustan. Ah. Very, very good. What's this? Oh, Oh, thank you. Same. No, it's okay. Say, thank you. Good Hafiz. Hafiz. এখানকার লোকেরা খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসে। হাতে খাবার থাকলে আপনাকে অফার করবেই করবে। ঘড়িতে এখন 11:56। আমরা রওনা দিলাম কাবুলের উদ্দেশ্যে। হেকমত বলছে পৌঁছাতে 6টা বাজবে। 6 ঘন্টা তো লাগবে, আমার মনে হয় একটু বেশিই বাজবে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এখান থেকে আরও ভালো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। জায়গাটা অনবদ্য। পৃথ্বীজিৎ, অসাধারণ একটি জায়গা দেখলাম। আফগানিস্তানের বোধহয় যতগুলো জায়গা দেখেছি, বান্ধে আমির আর বামিয়ান মনে থাকবে। পাক্কা 25 মিনিট লাগলো এই মেন রাস্তায় আসতে। এই জায়গাটা মানে হবে এটা 7-8 কিলোমিটার এই হাইওয়ে থেকে বান্ধে আমির অবধি। এই রাস্তাটা কেন যে ঠিক করেনি কে জানে। আমরা এখন বামিয়ান বাজার পেরুচ্ছি।
এখন ঘড়িতে সময় 1:16। হিকমত বলছে যে লাঞ্চটা করে নাও, নাহলে পড়ার ভালো পাওয়া যাবে না। গতকাল যেখানে ডিনার করেছিলাম ওখানেই এসে দাঁড় করিয়েছে, এই যে পেছনে এই রেস্তোরাঁটা, এখানেই লাঞ্চ করব। আজকে আমি আর পৃথ্বীজিৎ ঠিক করলাম একটু ভাত খাবো, পোলাও। তো বললাম চিকেন দিয়ে দিতে, দেখা যাক। যতই আপনি বলুন আপনি ভাত খাবেন, এরা আপনাকে রুটি দেবেই। আমরা চা খাবো বললাম, ব্ল্যাক টি, তার সঙ্গে এই রুটি দিয়ে গেল। মানে এটা এখানে একদম 100% স্টেপল ফুড। এখানে এই চা রুটি কম্পালসারি। এই চিকেন কাবাব চলে এসেছে, 2 প্লেট এনেছিল পোলাও, আমরা 1 প্লেট ফেরত দিয়ে দিলাম। দেখি খেয়ে, একই রকম খেতে। কিশমিশগুলো দেওয়াতে বেশ ভালো লাগে, ভালো। সকালে কাবাব, দুপুরে কাবাব, বিকেলে কাবাব, রাতে কাবাব, 4 বেলা কাবাব। বিল একই হলো, চিকেন মটন সব একই রেট। কালকে যা হয়েছিল 480 টাকা মটন খেয়ে, মানে 480 আফগানি, আজকেও 480 আফগানি চিকেন খেয়ে। যদিও আমাদের হিকমত ও খেয়েছে মাটন, আমরা দুজন চিকেন, একই বিল হলো। এখন ঘড়িতে 2:08। আমরা রওনা দিলাম কাবুলের উদ্দেশ্যে। বামিয়ান অসাধারণ লাগলো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জায়গাটা অ্যানশিয়েন্ট, মানে 2000 থেকে 2500 বছরের পুরনো বামিয়ান এই জায়গাটা এবং আশপাশের সমস্ত অঞ্চল। এটা এখানকার বাড়িঘরদোর দেখেও অনেকটা আন্দাজ করা যায়। এখানে যে গ্রামগুলো এখনও পুরনো দিনের, এইমাত্র দেখলেন একটা ছবি, পুরনো দিনের স্টাইলে এখনও বাড়িঘরদোর। তবে বামিয়ান আসার রাস্তাটা, বামিয়ান শহর, বামিয়ান থেকে মান্দে আমির, সব মিলিয়ে মিশিয়ে বামিয়ান অসাধারণ লাগলো। এখানে আরও একটা জায়গা আছে ইয়া কাওলাং, এখান থেকে 200 কিলোমিটার, সেটা নাকি অসাধারণ সুন্দর। তো সেখানে আসার ইচ্ছে রইল আমাদের। জানি না আবার কবে আফগানিস্তান আসব। যদি আরেকবার আসি তাহলে ইয়ে কাওলাংয়ে যাওয়ার ইচ্ছে রইল। এই রাস্তাটা, এই ফল কালার, বাড়ির এত কাছে, এত সুন্দর একটা জায়গা, মন ভরে গেল। আফগানিস্তান জিন্দাবাদ, তাই তো পৃথ্বীজিৎ? অবশ্যই অবশ্যই। আর আফগানিস্তান হিন্দুস্তান বাই বাই, হ্যাঁ না? ইন্ডিয়া জিন্দাবাদ। ইন্ডিয়া জিন্দাবাদ, ঠিক দেখেছেন। আমি বললাম আফগানিস্তান জিন্দাবাদ, ও কিন্তু সেটাকে কম্পেনসেট করলো ইন্ডিয়া জিন্দাবাদ বলে। দারুণ মানুষ, সত্যিই ভালো মানুষ এখানকার মানুষেরা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আগের ভিডিও তো দেখিয়েছিলাম, আর একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে এই যে মাউন্টেনটা, এটাকে বলে জোহাং। এটাই রেড মাউন্টেন, যেটা এই বামিয়ানের সাইট সিইংয়ে আরেকটা পয়েন্ট। একদমই মার্শিয়ান ল্যান্ড। আমি যদি কখনো সিনেমা করি, সেখানে যদি মার্স সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, ধর মঙ্গল গ্রহ নিয়ে সিনেমা করলাম, মানে আমার হিরো মঙ্গল গ্রহে চলে গেছে, সেইটা শুটিং আমি করবো এইখানে একদম। ঘড়িতে এখন 4:48। ময়দান ওয়ারদাকে পৌঁছালাম। এটা কাবুলের পাশে আরেকটা প্রভিন্স। এখান থেকে আমরা উত্তর দিকে জার্নি শুরু করেছিলাম, মানে রাস্তাটা বেঁকে গিয়েছিল উত্তর দিকে। এবার দেখুন আমরা এদিকে যাব, এদিকে হচ্ছে কাবুল, এটা হচ্ছে পূব দিক। বামিয়ান উত্তর পশ্চিমে, আমরা এই অবধি এসেছিলাম পশ্চিম দিকে কাবুল থেকে। তারপর এখান থেকে এই রাস্তা ধরে ওদিকে উত্তর দিকে বাঁক নিয়েছিলাম। এখন এখানে এসে আবার টুয়ার্ডস ইস্ট কাবুল। একটা কথা এখানে বলতে চাইব, এই যে 4 বছর তালিবান শাসনে রয়েছে আফগানিস্তান, আমরা ঘুরলাম মোটামুটি অনেকগুলো জায়গায়। কাবুল তো ঘুরলাম, সেই সঙ্গে হেরাট, কান্দাহার, আবার এখানে বামিয়ান। কোথাও কিন্তু বিশৃঙ্খলা কিছু চোখে পড়ল না। দৈনন্দিন জীবনযাত্রায় এবং আমাদের এই যে পারমিট দেওয়ার প্রসেস, ট্যুরিজম ডিপার্টমেন্টের সব জায়গায় পারমিট চেকিং, চেকপোস্ট সব কিন্তু একদম ঠিকঠাক। মানে কোথাও মনে হয়নি যে গাছাড়া ভাব রয়েছে, বা কোথাও মনে হয়নি যে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অভাব রয়েছে। এটা কিন্তু নোট করার মতো ব্যাপার। আই এম নট প্রেজিং তালিবানস, বাট ফ্যাক্ট ইজ দ্যাট যে দে আর ডুইং ওয়েল অ্যাজ ফার অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন ইজ কনসার্নড। ঘড়িটা এখন 6:18। আমরা এসে পৌঁছালাম আফগানিয়া গেস্ট হাউস কাবুলে।
দারুণ সুন্দর একটা জার্নি ছিল এই বামিয়ান। অসাধারণ লাগলো। কেমন লাগলো আমাদের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ রাত থাকবো এখানে, কালকে সারাদিন কাবুল ঘুরবো, সেই ভিডিও আসবে এর পরের পর্বে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আগামীকালও থাকবো, পরশু সকালে ফ্লাইট 7:55। এই সব কিছু থাকবে এর পরের পর্বে। ওকে হেকমত, খুদা হাফিজ, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।